কেদারনাথ তীর্থযাত্রা এক গভীর আধ্যাত্মিক এবং শারীরিক চ্যালেঞ্জের অভিজ্ঞতা। কেদারনাথের ট্রেকিং বেশ কঠিন, তাই যাত্রা শুরুর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া আবশ্যক। Hi guys, welcome back to my channel. Who is new here? I am Orkopriya, your today's host. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কেদারনাথের পর্ব 2। যারা এখনো পর্যন্ত কেদারনাথের ফার্স্ট পার্টটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, ইউ ক্যান চেক ইট। কেদারনাথের লাস্ট পার্টে আমি শেয়ার করেছি কিভাবে কেদারনাথ পৌঁছাতে হবে, হরিদ্বার, সোনপ্রয়াগ এবং গৌরীকুণ্ডে ট্রান্সপোর্টেশনস, হোটেলসের ফুল ডিটেলস, সাইট সিন অ্যান্ড ফুড ভ্যারাইটিস। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে কেদারনাথের পথে হাঁটা, এই অভিজ্ঞতা প্রতিটি ট্রেকারের কাছেই স্বপ্নের মতো। হিমালয়ের কোলে মহাদেবের দর্শন লাভের এই পথ যেমন রোমাঞ্চকর তেমনই কঠিন। যদি আপনি এই ট্রেকিং এর কথা ভেবে থাকেন তবে জেনে নিন কিভাবে প্রস্তুতি নেবেন। কেদারনাথ ট্রেক একটি কঠিন চ্যালেঞ্জ, তাই শুধু মনের ইচ্ছে থাকলেই হবে না, প্রয়োজন শারীরিক প্রস্তুতিরও। কেদারনাথ ট্রেকিং রুট বেশ দীর্ঘ এবং খাড়া, তাই যাত্রা শুরুর কয়েক মাস আগে থেকেই প্রতিদিন দ্রুত হাঁটা এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করার অভ্যেস করুন। এতে আপনার স্ট্যামিনা বাড়বে। ট্রেকের পথে ক্লান্তি, ঠান্ডা এবং প্রতিকূল পরিস্থিতি আসতে পারে। মনকে প্রস্তুত রাখুন, কারণ এ যাত্রায় শরীর ও মন উভয়েরই পরীক্ষা। গৌরীকুণ্ড থেকে শুরু হয় আপনার স্বপ্নের পথ চলা। স্বাভাবিক গতিতে হাঁটলে এই পথ পাড়ি দিতে সময় লাগবে আপনার 8 থেকে 9 ঘন্টা, অথবা 10 ঘন্টাও লাগতে পারে। কেদারনাথের ডাক যখন কানে পৌঁছায় তখন কোনো যুক্তি বা বাধাই মন মানে না, কিন্তু আমার কাছে এই ডাক ছিল এক অসাধ্য সাধনের আহ্বান। ব্যাকবোনে হেয়ার ক্র্যাক আর পায়ে পূর্ণ চোট, এই দুইয়ের বোঝা নিয়ে যখন কেদারনাথ ট্রেকিং এর কথা ভাবি তখন অনেকেই হাসি মুখে বারণ করেছিলেন। বলেছিলেন ওটা তীর্থযাত্রা, সাহসিকতার পরীক্ষা নয়। কিন্তু আমার মন বলেছিল এটাই আমার ওয়ান অফ দ্য বিগ চ্যালেঞ্জ। এটাই প্রমাণ করবে মনের জোর শরীরের দুর্বলতার থেকে অনেক বড়। এই যাত্রা শুরু করার আগে আমি আরো কিছু ক্যাম্প করেছিলাম, যার ফলে শারীরিকভাবে আমি আরো অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলাম। শরীর যেন আরো বেশি করে বিশ্রাম চাইছিল, কিন্তু মনের জেদ ছিল অপ্রতিরোধ্য। সেই ক্লান্তি আর শারীরিক দুর্বলতাকে সঙ্গী করে যখন কেদারনাথের পথে পা বাড়ালাম তখন প্রতিটি পদক্ষেপই ছিল এক কঠিন লড়াই। ট্রেকিং এর শুরুটা ছিল গৌরীকুণ্ড থেকে, যেখানে প্রতিটি মোড়ে অপেক্ষা করছিল নতুন চড়াই। যখন মন্দিরের কাছাকাছি পৌঁছালাম তখন ক্লান্তি যেন আমার কাছে তুচ্ছ বলে মনে হলো। যে পথে অনেকেই হাঁপিয়ে উঠেছিল সেই পথ আমি এক নতুন উদ্দীপনায় পার করলাম। মন্দিরের সামনে পৌঁছে বুঝলাম আমার মনের শক্তি আমার শারীরিক দুর্বলতাকে জয় করেছে। এই যাত্রা আমাকে শিখিয়েছে শরীর কেবল একটি বাহন মাত্র, মনের জোর থাকলে যে কোনো বাধাকে অতিক্রম করা যায়। কেদারনাথ ট্রেকে আমার উঠতে সময় লেগেছিল 8 আওয়ার্স আর নামতে সময় লেগেছিল 4.5 আওয়ার্স। কেদারনাথের ট্রেকিং পথ অত্যন্ত দুর্গম এবং উচ্চতায় অবস্থিত, তাই ট্রেকিং এর সময় খাবার এবং জলের ব্যাপারে বিশেষ খেয়াল রাখা জরুরি। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত পুরো ট্রেকিং পথে বেশ কিছু ছোটখাটো রেস্তোরাঁ এবং ধাবা আছে, যেখানে বিভিন্ন ধরনের নিরামিষ খাবার পাওয়া যায়। খাবার দাবারের দাম অনেকটা উচ্চতায় হওয়ার কারণে জায়গাটা সাধারণ থেকে বেশ খানিকটা বেশি, আর কেদারনাথের পুরো ওয়েতে আপনাদের ননভেজ খাবার দাবার এবং অ্যালকোহল স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকবে। ট্রেকিং এর সময়
বেশি খাবার না খাওয়াই ভালো। এই সময় হালকা ও পুষ্টিকর খাবার খান, যেমন শুকনো ফল, এনার্জি বার, বিস্কিট, ছাতু ইত্যাদি। ট্রেকিং এর সময় ডিহাইড্রেশন একটি বড় সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করা অত্যন্ত জরুরি। ডেইলি অ্যাটলিস্ট 4 থেকে 5 লিটার জল পান করার ট্রাই করুন, তবে একসঙ্গে বেশি জল না খেয়ে অল্প অল্প করে বারে বারে জল পান করুন। আপনি আপনার জলে ওআরএস বা অন্য কোনো এনার্জি ড্রিঙ্কও মিশিয়ে নিতে পারেন। কেদারনাথে থাকার বিভিন্ন রকমের ব্যবস্থা আছে, আমি সম্পূর্ণ সবকিছুর ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সঙ্গে লিংক প্রোভাইড করে দিয়েছি, তোমরা সব চেক করে নিতে পারো। আর আমরা ছিলাম GMVN এর যে টেন্টগুলো তাতে। কেদারনাথ যাত্রা শুরু করার আগে উত্তরাখণ্ড সরকারের পর্যটন বিভাগের ওয়েবসাইট থেকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হয়। এই রেজিস্ট্রেশন ছাড়া যাত্রার অনুমতি পাওয়া যায় না। কেদারনাথ মন্দিরের দরজা সাধারণত ভোর 3টে থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকে। বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। এই সময় মন্দিরের বিশেষ সাজসজ্জা করা হয়। সন্ধ্যা 5টার পর থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির আবার খোলা হয় এবং এই সময় সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। দর্শনার্থীরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গর্ভগৃহের ভেতরে অবস্থিত ত্রিকোণাকৃতির শিবলিঙ্গের পুজো করতে পারেন। পূজা ও আরতি করার জন্য অনলাইন বুকিং করার সুবিধা রয়েছে। এর মাধ্যমে রুদ্রাভিষেক, সন্ধ্যা আরতি এবং অন্যান্য বিশেষ পূজার জন্য আগের থেকে স্থান নিশ্চিন্ত করা যায়। মন্দিরের ভেতরে প্রবেশ করার সময় যথাযথ পোশাক পরা আবশ্যক। জুতো পরে গর্ভগৃহে প্রবেশ করা নিষেধ। মূল মন্দিরের ঠিক পিছনে একটি ছোট পাহাড়ের ওপরই দাঁড়িয়ে আছে ভৈরবনাথ মন্দির। এই মন্দিরটি কেদারনাথের সম্পূর্ণ উপত্যকার এক শক্তিশালী রক্ষাকর্তা হিসেবে পরিচিত। যারা কেদারনাথ দর্শনে আসেন তাদের কাছে ভৈরবনাথ মন্দির দর্শন এক অপরিহার্য অংশ। ভৈরবনাথ মন্দিরের পৌরাণিক গুরুত্ব, অবস্থান এবং পরিবেশ নিয়ে এবার আমরা খানিকটা আলোচনা করব। ভৈরবনাথ, যিনি ভগবান শিবের উগ্র অবতার, তাকে এখানে ক্ষেত্রপাল বা উপত্যকার রক্ষক হিসাবে পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যখন শীতকালে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং উপাসকরা নিচে নেমে যান, তখন এই সমগ্র উপত্যকা এবং মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নেন ভৈরবনাথ। তাই কেদারনাথের দর্শন সম্পূর্ণ করার পর ভৈরবনাথ মন্দির দর্শন করা হয়। বলা হয়ে থাকে, ভৈরবনাথের আশীর্বাদ ছাড়া কেদারনাথের যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। কেদারনাথ মন্দির থেকে প্রায় পায়ে হেঁটে 500 মিটার পথ অতিক্রম করে পৌঁছাতে হয় এই মন্দিরে। যাত্রাপথটা একটু চড়াই হলেও এর চারপাশের দৃশ্য মন মুগ্ধ করে দেয়। এই মন্দিরটি একটি ছোট টিলার ওপর অবস্থিত হওয়ায় এখান থেকে কেদারনাথ মন্দির এবং তার চারপাশের বরফে মোড়া পাহাড়ের এক অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখা যায়। ভৈরবনাথ মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিক। এখানে কোনো ভিড় থাকে না, তাই আপনি নির্জনে ভৈরবনাথের সামনে বসে ধ্যান করতে পারেন। ভীমশিলা কেদারনাথের এক অলৌকিক ও রহস্যময় প্রতীক। 2013 সালের বিধ্বংসী বন্যার পর থেকে এই ভীমশিলা ভক্তদের কাছে এক ঐশ্বরিক রক্ষা কবচ হিসেবে পরিচিতি লাভ করেছে। ভীমশিলা এক অলৌকিক রক্ষা কবচ। 2013 সালের 16 এবং 17 জুন উত্তরাখণ্ডে ঘটে যাওয়া ভয়াবহ মেঘভাঙা বৃষ্টি এবং হিমবাহের বিপর্যয় কেদার উপত্যকায় ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছিল। মন্দাকিনী নদীর প্রবল জলস্রোত, কাদামাটি এবং বড় বড় পাথর সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। শত শত বাড়িঘর, হোটেল এবং অন্যান্য কাঠামো ধ্বংস হয়ে গেলেও কেদারনাথের মূল মন্দিরটি অক্ষত ছিল। এই অলৌকিক ঘটনাটিতে যে শিলাটির ভূমিকা ছিল সেটাই এখন ভীমশিলা নামে পরিচিত। আসুন জেনে নিই কি করে ঘটলো এই ঘটনা, ভীমশিলা নামকরণ হলো কেন, আর এখন বর্তমানে ভীমশিলার অবস্থানই বা কোথায়। বন্যার সময় এক বিশাল পাথরের চাই পাহাড় থেকে ভেসে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায়। এটি এতটাই বড় ছিল যে এটি জলস্রোতকে দুভাগে বিভক্ত করে দেয়, যার ফলে বন্যার মূল ধারা মন্দিরের পাশ দিয়ে বয়ে যায়। এই পাথরটি ঢালের মতো মন্দিরের ওপরে আসা আঘাত থেকে তাকে রক্ষা করে।
এই বিশাল এবং শক্তিশালী পাথরটির আকার ও দৃঢ়তার কারণে এর নাম রাখা হয় ভীমশিলা। মহাভারতের শক্তিশালী চরিত্র ভীমের সাথে এর তুলনা করা হয়। ভীমশিলা এখনো কেদারনাথ মন্দিরের পিছনে সেই স্থানেই দাঁড়িয়ে আছে। হাজার হাজার ভক্ত এই পাথরটিকে দেখতে এবং স্পর্শ করতে আসেন। কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই অবস্থান করছে আদি শঙ্করাচার্যের সমাধি, যা এই তীর্থস্থানের এক অবিচ্ছেদ্য অংশ। আসুন জেনে নিই এর অবস্থান ও পুনর্গঠন, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব এবং নতুন সমাধির কিছু বৈশিষ্ট্য। আদি শঙ্করাচার্য ছিলেন অষ্টম শতকের একজন মহান ভারতীয় দার্শনিক এবং ধর্মতত্ত্ববিদ। তিনি মাত্র ৩২ বছর বয়সে কেদারনাথে এসে মহাপূর্ণযাত্রার সমাপ্তি ঘটান এবং এখানেই তার পার্থিব দেহ ত্যাগ করেন। আদি শঙ্করাচার্যের সমাধি কেদারনাথ মন্দিরের ঠিক পিছনেই অবস্থিত। ২০১৩ সালের ভয়াবহ বন্যার ফলে মূল সমাধিটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। এরপর ভারত সরকারের উদ্যোগে এই স্থানটি নতুন করে গড়ে তোলা হয়। নতুন নির্মিত সমাধিস্থলটি ২০২১ সালের নভেম্বর মাসে উদ্বোধন করা হয়। নতুন সমাধিতে আদি শঙ্করাচার্যের একটি ১২ ফুট বিশাল মূর্তিও স্থাপন করা হয়। আপনাদের যদি কেদারনাথ যাত্রার ব্যাপারে আরো কিছু ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আই হোপ ইউ অল অফ সাবস্ক্রাইব মাই চ্যানেল না, then please subscribe my channel and don't forget to press the bell icon. আমি আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ stay safe, stay happy. I love all of you guys. Bye. Hi guys, I am Arkopriya. আমি পড়াও।